Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম ব্যাচের একটি ক্লাস, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্সের একটি ক্লাস তোমাদেরকে নেওয়া হচ্ছে, প্র্যাকটিস ক্লাস। তো প্রত্যেকেই যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন চলে ইউটিউবে ফ্রি ক্লাস যেগুলো হয়, সেই ক্লাস রুটিন আছে, এটা প্রত্যেকে এক ঝলকে দেখে রাখো। সকাল 7:30 থেকে আমার ক্লাস হয়, নেক্সট জিকে ক্লাস নর্মালি। তো এখন দুটো ক্লাস, আজকে এবং পরে একটা ক্লাস পাবে, সেটি এনএম জিএনএম এর ফিজিক্যাল সায়েন্স। যে ফিজিক্যাল সায়েন্স ক্লাস তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগবে, নিঃসন্দেহে কাজে লাগে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয়, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে নাও, আমাদের অ্যাপে নতুন ব্যাচ যেটা এসছে এএনএম জিএনএম এর, এএনএম জিএনএম 2025-এর ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে। ক্লাস শুরু হবে আগামী 16ই ডিসেম্বর থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস এখানে পাবে, বিষয় ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের PDF লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অর্থাৎ দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে। এএনএম জিএনএম যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, এএনএম জিএনএম পরীক্ষা যারা দিতে চাও, অবশ্যই এই ব্যাচ নিতে পারো। নিঃসন্দেহে দুর্দান্ত একটা ব্যাচ আছে, ফাউন্ডেশন ব্যাচ। এখানে টোটালটা তোমাকে একদম শুরু থেকে কভার করিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্ট। তো তোমাদের এএনএম জিএনএম এর যে প্যাটার্ন হয়, এক্সাম প্যাটার্ন গতবারের যদি দেখা হয়, লাইফ সায়েন্স যেখানে টোটাল কোশ্চেন থাকে 30 + 10, 40টি কোশ্চেন থাকে, নাম্বার হচ্ছে 50, টোটাল মার্কস হচ্ছে 50, এবং ফিজিক্যাল সায়েন্স যেখানে 15 + 5 অর্থাৎ 20টি কোশ্চেন, মার্কস থাকে 25। এইভাবে ইংরাজি, ম্যাথমেটিক্স, জিকে অ্যান্ড লজিক্যাল রিজনিং, এইগুলো টোটাল মিলিয়ে 115 মার্কসের একটা এক্সাম হবে, যেখানে টোটাল 100 কোশ্চেন থাকবে। টাইম থাকে তোমার 1.5 ঘন্টা, এবং প্রত্যেকটা MCQ টাইপের কোশ্চেন থাকবে। 1 নম্বর প্রশ্ন থাকে 85টা, 2 নম্বর কোশ্চেন থাকবে 15টা, 10টি বায়োলজি বা লাইফ সায়েন্স, এবং 5টি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, এই সিলেবাস, এটা তোমাকে কভার করতে হবে। যথেষ্ট ভাইটাল জায়গা এই দুটো পার্ট, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, যেখানেই রয়েছে 75। তাহলে সায়েন্স পার্টে তোমাকে খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে। আগে এতদিন কি করেছো না করেছো, যদি পরীক্ষায় ভালো স্কোর করতে হয়, ভালো র্যাঙ্ক করতে হয়, তোমাকে ভালো করে পড়তে হবে, পড়লেই কিন্তু পারা যাবে। ওকে, তো যারা কানেক্ট আছো দেখে নাও, একটু MCQ প্র্যাকটিস আমরা করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো অ্যান্সার করো যে নিচের কোন রাশির একক হচ্ছে ভোল্ট। সহজ কঠিন মিলিয়ে সব রকম প্রশ্ন দেখবে পরীক্ষায় থাকে। প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়তে হবে। পড়তে পারলে কিন্তু সেই কনসেপ্ট তোমাকে কাজে আসবে পরীক্ষায়। হুবহু কোশ্চেন কমন না আসলেও, হুবহু কোশ্চেন মানে হুবহু কমন কোশ্চেন থাকবে, অনেকটাই থাকে। কিছু কোশ্চেন থাকে মানে তোমার কনসেপ্টের উপরে, যেগুলো পড়লে তোমার কনসেপ্ট তৈরি হলে পারবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে কোন রাশির একক হচ্ছে ভোল্ট? তড়িৎ প্রবাহমাত্রা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব, তড়িৎ আধান। তো ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। তড়িৎ প্রবাহমাত্রার একক কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক হবে অ্যাম্পিয়ার। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা হচ্ছে নিউটন পার কুলম। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশিটির সমান? কোন রাশিটির সমান হয়? তো মাত্রা বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। তো এখানে যে কনসেপ্টে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তড়িৎ চালক বল, যেটা তড়িৎ চালনা করে। আবার আমরা যদি বলি বিভব প্রভেদ, বিভব পার্থক্যের ফলে তড়িৎ চালনা হয়। তো এই দুটো বিষয়টা তুমি যদি মিলাতে পারো, অ্যান্সারটা এখানে চলে আসবে। উত্তর হবে তড়িৎ বিভব।
অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তো এককের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন একক সিস্টেম মানে পদ্ধতি আছে, যেমন সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। তো বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম একক আমরা জানবো। এখানে তোমাকে বলতে হবে তাপের একক কি হবে। তাপের একক কি? জুল, আর্ক, সেলসিয়াস, ক্যালোরি। উত্তর হবে ক্যালোরি। এটা তাপের সিজিএস একক। যদি বলা হতো তাপের এসআই একক কি হবে? এসআই একক হবে জুল। এখন ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কি যদি বার করতে দেয়? এক ক্যালোরি 4.185 সামথিং জুল, বা এটাকে অনেক সময় লেখা হয় এক ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল অ্যাপ্রক্সিমেট। জুল এবং ক্যালোরির সম্পর্ক এটা। তাপের এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক ক্যালোরি। এখন তাপমাত্রা দুটো কিন্তু আলাদা বিষয়। তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস, কিন্তু তাপ এবং উষ্ণতা বা তাপমাত্রা এটা আলাদা। সেলসিয়াস হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার একক, উষ্ণতার একক। আর্গ আমরা কার্যের একক বলতে পারি, শক্তির একক বলতে পারি। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি। একদম বেসিক জায়গা আছে পরিমাপের পদ্ধতি একক থেকে কয়েকটা প্রশ্ন এখানে করানো হচ্ছে। তো ভেক্টর রাশি, স্কেলার রাশি চিনতে গেলে আমাকে সংজ্ঞাগুলো জানতে হবে। যে রাশিগুলি শুধু মান রয়েছে, শুধু ভ্যালু আছে, কোনো ডিরেকশন বা দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। আর যে রাশিগুলোর মান এবং অভিমুখ দুটোই পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এখানে স্কেলার রাশি কোনটি হবে? ভরবেগ, সময়, ওজন, বল। এখানে উত্তর হবে সময়, টাইম। এটা উত্তর দিকে দক্ষিণ দিকে বলতে হবে না, বা কোনো ডিরেকশনে। পূর্ব দিকে গেলে এখন 6টা বাজে, পশ্চিম দিকে গেলে 7টা বাজে, তো এরকম আমরা বলি না। এখন কয়টা বাজে ঘড়িতে? সন্ধ্যা 7টা বা সকাল 7টা, এরকম আমরা বলবো। তো সময় হচ্ছে স্কেলার রাশির একটা ভ্যালু আছে, বাট কোনো অভিমুখ নেই। কিন্তু ভরবেগ যদি বলো, ওজন, বল, এটা অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। বল বা ফোর্স, যেটা আমরা যেদিকে বল প্রয়োগ করব সেদিকে তার ডিরেকশন হবে। একটা ধরো পেন, এটাকে এইভাবে ছুটছি, তাহলে এই যেদিকে ছুটছি সেই দিকটাই হচ্ছে, এদিকে একটা বল প্রয়োগ করছি, তো বলের ডিরেকশনটা ওই দিকে হবে। এরকম ভরবেগ, বেগ যেদিকে কাজ করছে ভরবেগের অভিমুখ সেই দিকে হবে। এসআই সিস্টেমে সহযোগী এককের সংখ্যা কটি? এসআই সিস্টেম, এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি যেটা তোমাদেরকে পড়তে হবে। এসআই পদ্ধতিতে মৌলিক একক কটি রয়েছে, সহযোগী একক কটি রয়েছে? মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলে একটা কথা রয়েছে, আর একটা কথা রয়েছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। মৌলিক একক মানে যারা স্বতন্ত্র, অন্য কোনো সাহায্য ছাড়াই তৈরি হয়েছে, যেমন সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, এরকম। তো এই এসআই সিস্টেম পদ্ধতিতে 7টি আছে মূল একক বা মৌলিক একক, 7টি হচ্ছে প্রধান একক বা মূল একক, এবং তার সঙ্গে রয়েছে 2টি সহযোগী একক, 2টি সহযোগী বা সাপ্লিমেন্টারি একক। এই দুটি কি কি কেউ বলতে পারবে? তাহলে এখানে অ্যান্সার হবে 2টি। 2টি সহযোগী একক। 1 নম্বর পাবো কোণের একক। কোণের একক হচ্ছে রেডিয়ান। কোণের একক হলো রেডিয়ান। এবং ঘন কোণের একক, কিসের একক? ঘন কোণের একক স্টেরেডিয়ান। তাহলে এই দুটি হচ্ছে এসআই পদ্ধতিতে সহযোগী একক। রেডিয়ান এবং স্টেরেডিয়ান, এগুলো হচ্ছে সহযোগী একক। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? প্রত্যেকে যারা কারেক্ট আছে অ্যান্সার করো। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? দূরত্ব। দূরত্বের প্রচুর একক রয়েছে। আমরা যখন আমাদের নিজেদের হাইট পরিমাপ করি তখন কোনোটা হয়তো মিটার বা সেন্টিমিটার বা ফুটে পরিমাপ করি। 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2, 3,
4, 5 অনেক রকম হাইট। তো এটা ফুট ইঞ্চি একটা মেথডে যেমন আমরা দৈর্ঘ্য মাপছি, অনেক সময় দেখবে সেন্টিমিটার মাপা হয়। 167 সেন্টিমিটার পুলিশের কনস্টেবলের হাইট লাগবে ছেলেদের, ঠিক আছে, 160 মিটার এই সেন্টিমিটার। তো এই যে ব্যাপারগুলো, তাহলে কখনো আমরা দৈর্ঘ্যের একক হিসেবে মিটার ব্যবহার করি, সেন্টিমিটার। একটা রাস্তার দৈর্ঘ্য যখন পরিমাপ করি তখন সেগুলো আমরা কিলোমিটারে পরিমাপ করি বা মাইলে। তো এটা তো একটা নর্মাল দূরত্ব গেল। এবার তার থেকেও বড়, ধরো দুটো গ্রহের মধ্যে দূরত্ব কত, বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, সেই সময় আমরা বড় বড় একক ব্যবহার করি। তো সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। দৈর্ঘ্যের বা দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। ওকে, আচ্ছা, এখানে ফার্মি হচ্ছে, মনে রাখবে, সব থেকে ছোট একক, দৈর্ঘ্যের সব থেকে ছোট একক হচ্ছে ফার্মি। আচ্ছা, তাহলে এখানে আলোকবর্ষ সেটাও কিন্তু একটা বড় একক, কিন্তু আলোকবর্ষ থেকে পারসেক আরো বড় একক। আলোকবর্ষ থেকে পারসেক আরো বড় একক। পারসেক, এক আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার মানে কত জানো? 1 লাইট ইয়ার মানে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, অর্থাৎ এক বছরে শূন্যস্থানে আলো যে দূরত্ব অতিক্রম করতে পারে সেটাকে এক আলোকবর্ষ বলা হয়। তো এক আলোকবর্ষ মানে 9.46 ইন্টু 10⁻12 মানে একের পরে 12টা শূন্য দিয়ে গুণ করো, যত কিলোমিটার হবে অতটা এক আলোকবর্ষ। তো এরকম এক আলোকবর্ষ নয়, 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার, মানে 3 গুণেরও বেশি বড় হচ্ছে পারসেক। ওকে, টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? তো এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, নয়তো তুমি পারবে না। টিউবওয়েলের হাতল এটা কোন শ্রেণীর লিভার, যদি প্রশ্ন আসে উত্তর কি হবে বলো? প্রত্যেকে এই বিষয়গুলো কি জানো? ডিটেলসে পড়তে হবে, নয়তো বোঝা যাবে না। লিভার মানে একটা ধরো যন্ত্র। তো এর যন্ত্রর যদি গঠনগুলো আমরা দেখি, সরল যন্ত্র, এখানে 3টে বিষয় মাথায় রাখতে হয়। একটা আলম্ব বিন্দু, একটা ভার বিন্দু, আর একটা হচ্ছে বল বিন্দু। বল বিন্দু যেখানে বল প্রয়োগ করা হচ্ছে, ভার বিন্দু যেখানে কাজটা হচ্ছে। একটা আলম্ব থাকবে যার সাপেক্ষে সেই যন্ত্রটা ঘুরতে পারে বা দণ্ডটা ঘুরতে পারে। তো এরকম একটা ব্যাপার। টিউবওয়েলের হাতল আমরা কেমন জানি, যে এরকম একটা হাতল হয়, দেখবে একটা যদি ছবি আঁকতে পারি এখানে, তো এরকম থাকে। যাই হোক, এরকম একটা টিউবওয়েল, ধরো এটা এরকম একটা রড থাকবে, এরকম দণ্ড থাকবে, এখানে একটা দেখবে এরকম তোমার একটা দণ্ড থাকে। এরকম, তাই তো, এখানে তোমার একটা পয়েন্ট থাকে যার সাপেক্ষে এখান দিয়ে তোমার জলটা তোলা হয়, এরকম একটা অসার থাকে। যাই হোক, ছবিটা কেমন হয়েছে বলো? যাই হোক, তো এই ধরো একটা টিউবওয়েলের হাতল মানে এটা। এখানে তুমি বল প্রয়োগ করছো, এখানে জল উঠছে, এটা হচ্ছে ভার বিন্দু হবে এই জায়গাটা। আর এই জায়গায় আলম্ব, যার সাপেক্ষে এরকম কলটা কি হয়, আপ ডাউন করতে পারে বা ঘুরতে পারে। এই পয়েন্টটাকে বলবো আমরা আলম্ব। আলম্ব যদি মাঝে থাকে, বুঝে নিতে হবে প্রথম শ্রেণীর লিভার। আলম্ব যদি মাঝে থাকে সেটি হবে প্রথম শ্রেণীর লিভার। আলম্ব যদি এক প্রান্তে থাকে তখন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে একটা হবে। তাহলে এক কথায় আমি একটু বলে দিই, প্রথম শ্রেণীর লিভার আলম্বটা মাঝখানে থাকবে, আলম্ব মাঝে থাকবে। দ্বিতীয় শ্রেণীর লিভার, এটার ভার মাঝে থাকবে। তৃতীয় শ্রেণীর লিভারে বল বিন্দুটা মাঝে থাকবে। এই হচ্ছে বেসিক
ডিফারেন্স বা এটা দিয়ে আমাদের চিনতে হয় যে কোনটি কোন শ্রেণীর লিভার। বুঝে গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত মানে মানুষের এই কনুইয়ের সামনের অংশ। ধরো এই একটা হাতে পেন ধরে রেখেছি আমি, এই কনুইটাকে আমরা বলবো আলম্ব, ঠিক আছে, যার সাপেক্ষে হাতটা আমরা ঘোরাতে পাচ্ছি। ওকে, আর এখানে হাত দিয়ে কাজ করছি, এক প্রান্তে ভার, আর বলটা বলা হচ্ছে মাঝখানে পড়ছে হাতের। তো এই যদি হয়, বল যদি মাঝখানে থাকে, তাহলে এটা তৃতীয় শ্রেণীর লিভার হবে। অপশন এ সঠিক উত্তর হবে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 1 হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। এই হর্স পাওয়ার এটা কিসের একক? এগুলো হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার ব্যবহারিক এককের মধ্যে আমরা হর্স পাওয়ার আছে, ওয়াট তো আছেই, ধরো ক্ষমতার একক এগুলো। 1 অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট। এটা কিন্তু পরীক্ষা আছে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। ওকে, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। দেখবে মোটর কেনার সময়, বিশেষ করে বাড়িতে কলের সঙ্গে যখন মোটর ফিট করা হয়, মোটরের কোয়ালিটি দেখা হয়। অনেকে বলে যে 1 হর্স পাওয়ার বা চলতি কথায় ঘোড়া কথাটা ইউজ হয়, 1 ঘোড়া, 1.5 ঘোড়া, 2 ঘোড়া। তো এরকম একটা ব্যাপার চলে কথারও, চলতি ভাষায় আর কি। কোথায় চলে? আমাদের এদিকে চলে, এগুলো অন্য কোথায় কি নামে চলে জানি না। যাই হোক, তো এই যে ঘোড়া মানে সেই হর্স পাওয়ার, ঘোড়া, অশ্ব ক্ষমতা, ব্যাপারটাকে বোঝানো হয়। গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্রগুলি কে প্রণয়ন করেন? কেপলার, কোপার্নিকাস, নিউটন নাকি গ্যালিলিও? তো এখানে উত্তর কোনটি হবে? কেউ বলতে পারবে? উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, কেপলার। সাঁতার কাটা এটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়? নিউটনের কোন গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত হয়? সাঁতার কাটা এটি আমরা কি বলি? নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় নাকি তৃতীয়? সাঁতার কাটা এটি ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রের সঙ্গে আমরা মেলাতে পারি নিউটনের তৃতীয় গতিসূত্র। কোন অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে, এর কারণ কি? এর কারণ কি বলো? তো এক্ষেত্রে আমরা সঠিক উত্তর কি বলবো? তো এটা নিউটনের প্রথম সূত্র থেকে জাড্য ধর্ম পাচ্ছি। অশ্বারোহী কোন দিকে হেলে পড়ে? পিছন দিকে, মানে স্থিতি জাড্য, মানে সে স্থির ছিল, এবার চলতে শুরু করেছে, স্থির থাকতে চাইছে, যার কারণে পিছিয়ে পড়েছে। ঘোড়া ছুটতে শুরু করেছে, ঘোড়া এগিয়ে যাচ্ছে, অশ্বারোহী পিছিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হবে স্থিতি জাড্য। গতিজাড্য কি হবে? ধরো এটা আমরা যদি বলে থাকি বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, বাস হঠাৎ চলতে শুরু করলে আমি এরকম পিছিয়ে যেতে পারি, পড়ে যেতে পারি পিছনের দিকে। তো এটা হচ্ছে স্থিতিজাড্য, কারণ বাস যখন স্থির ছিল আমিও স্থির ছিলাম। বাস যেই চলতে শুরু করেছে, সেই বাস চলমান হয়েছে, বাসের সঙ্গে কানেকশন রয়েছে পায়ের, পা চলমান হয়েছে, শরীরের উপরের অংশ চলমান হয়নি তখনও। তো সেই ধাক্কাটা সামলাতে পারলে তারপর সব চলমান হচ্ছে আর কি, নাকি? ব্যাপারটা সেরকমই, মানে জাস্ট বোঝার জন্য বলছি আর কি। তাহলে বাসের সঙ্গে পায়ের কানেকশন আছে, যার কারণে ওটা চলমান হচ্ছে, এবার উপরের অংশটা পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রাথমিকভাবে এটাকে স্থিতিজাড্য। আবার হঠাৎ করে বাস যখন ব্রেক করে, তখন দেখবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা ঝুঁকে পড়ছে, এটা হয় গতিজাড্যের কারণে। কারণ গতিটা ছিল, হঠাৎ থেমে গেছে, কিন্তু আমরা গতিতে থাকার চেষ্টা করছি তখনও, যার কারণে সামনের দিকে হেলে পড়ছে, বা অনেক সময় দেখবে বসে সিটে বসে থাকলে সামনের রডে গিয়ে ধাক্কা মারে। তো এরকম ঘটনা ঘটে থাকে। যাই হোক, বা এরকম এক্সাম্পল আমরা দিতে পারি, সিলিং ফ্যান চলছে, সুইচটা অফ করে দাও, তারপরেও দেখবে কিছু সময় ব্লেডটা ঘুরছে, এটা গতিজাড্যের এক্সাম্পল।
নিউটনের কোন গতিসূত্রটি রকেটের গতি ব্যাখ্যা করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি কোনোটি নয়? নিউটনের কোন গতি সূত্রটি রকেটের গতি ব্যাখ্যা করে? রকেটের গতি ব্যাখ্যা করে অপশন সি, তৃতীয় গতিসূত্র। সুষম বৃত্তাকার পথে কোনো বস্তু পরিভ্রমণ করলে এখানে কোন রাশিটি একই থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না? সুষম বৃত্তাকার পথে ঘোরা মানে সমান সময়ে সে সমান দূরত্ব অতিক্রম করছে। সমান সময়ে ধরো 5 মিনিটে 5 কিলোমিটার যাচ্ছে, বৃত্তাকার একটা পথ ধরলাম, তো এরকম একটা ব্যাপার, 5 মিনিটে 500 মিটার যাচ্ছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। এখানে একটা বৃত্তাকার পথ যদি হয় তাহলে যে বিষয়টা হয়, যেগুলো ভেক্টর রাশি, ভেক্টর রাশিগুলি চেঞ্জ হবে। ভেক্টর রাশি চেঞ্জ হতে বাধ্য, ভেক্টর রাশিগুলি পরিবর্তন হবে। কারণ প্রতি মুহূর্তে দেখা যাবে ডিরেকশন চেঞ্জ হবে। যখন বস্তুটা এখানে থাকবে, কোনো বস্তু, তার ডিরেকশনটা স্পর্শ বরাবর এদিকে একটা সরলরেখা বরাবর হবে। তাহলে প্রতিটা মুহূর্তে যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হয়ে গেল। দ্রুতি স্কেলার রাশি, যেটি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আবার একটা প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? তো এখানে স্কেলার ভেক্টর বলেই আমরা সেম প্রশ্ন রেখেছি, নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে এখানে স্কেলার রাশি কোনটি হবে? ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি। সঠিক উত্তর কোনটি হবে? তাহলে ত্বরণ এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, দ্রুতি এটি হচ্ছে স্কেলার রাশি। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত বলতে পারবে? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত হয়? 332 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে শব্দের গতি হবে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ শব্দ, কারণ কি? কারণ শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। মাধ্যম, বা এখানে আমরা বলতে পারি জড় মাধ্যম, জড় মাধ্যম ছাড়া চলতে পারে না। যার কারণে মাধ্যম না থাকলে শব্দর গতিবেগ থাকবে না। শব্দ এক প্রকার কি তরঙ্গ? এই ধরনের প্রশ্ন গতবার এসেছিল। শব্দ স্থিতিস্থাপক, তির্যক, তড়িৎচুম্বকীয় নাকি মহাকর্ষীয়? দেখো, শব্দ তরঙ্গ এটা দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা একটা পয়েন্ট। আবার শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ শব্দ চলাচলের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। গতবার এই দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছিল যে শব্দ তরঙ্গ কেমন, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ ছিল অপশনে। তাহলে এটা যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ, তেমন আবার স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে শব্দ আমরা এই দুটোকে পাঞ্চ করে বলতে পারি, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্কের ন্যূনতম মান কত? আল্ট্রাসনিক সাউন্ড, যে শব্দগুলো আমরা শুনতে পাই না, সেই শব্দের কম্পাঙ্ক কত হয়? 20 হার্জ, 20,000 হার্জ, 0 হার্জ নাকি 2000 হার্জ? তো আল্ট্রাসনিক শব্দগুলি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো তোমার 20,000 হার্জের বেশি। ওকে, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দগুলোকে আমরা বলবো আল্ট্রাসনিক শব্দ। যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কি? যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কি? হাইগ্রোমিটার, ম্যানোমিটার, পাইরোমিটার নাকি ফ্যাদোমিটার? সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার। হাইগ্রোমিটারে বাতাসের আর্দ্রতা, ম্যানোমিটারে গ্যাসের চাপ, পাইরোমিটারে উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয়। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য বিস্তৃত প্রতিফলকের প্রয়োজন হয় কেন?
বিস্তৃত মানে বড় প্রতিফলক। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি হয়, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, শব্দ তরঙ্গ সরলরেখায় গমন করে, এগুলির কোনটি নয়। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য খুব বেশি হয়। গান শুনে গায়ককে চেনা যায়, এটি কোন ধর্মের জন্য? তো শব্দের থেকেই বেশ কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করছি এখানে। গান শুনে কোন গায়ককে আমরা চিনতে পারি, কিসের জন্য, শব্দের কোন ধর্মের জন্য? তীব্রতা, তীক্ষ্ণতা, তরঙ্গ দৈর্ঘ্য নাকি গুণ বা জাতি? গান শুনে গায়ককে চেনা যায় কোয়ালিটি বা গুণ থেকে। মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা কত? মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা প্রায় কত হবে? 40 হার্জ, 20,000 হার্জ, 40 থেকে 20,000, 20 থেকে 20,000, 30 থেকে 30,000, 10 থেকে 10,000। মানে যে কম্পাঙ্কের একটা পাল্লা বা রেঞ্জের এর মধ্যে যদি কম্পন হয় এবং সেটা থেকে যদি শব্দ উৎপন্ন হয়, সেগুলো আমরা শুনতে পাবো। উত্তর হবে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে কম্পাঙ্ক থাকলে সেগুলোকে আমরা শুনতে পাবো। বরফ গলনের লিন তাপ কত? বলতে পারবে বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। জল বাষ্পীভবনের লিন তাপ কত? জল বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। লিন তাপ কি, কাকে বলে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ডিটেলসে। তোমরা যারা যদি ব্যাচ নিতে চাও সেখানে ডিটেলস আলোচনা হবে। কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস পাঠের সমান হয়? তো এগুলো আমাদের সহজ কোশ্চেন। তো পাঠ আমরা বলতে পারি -40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট ক্যালোরিমিটার নাকি কেলভিন স্কেল? তাপমাত্রা মাপক যন্ত্র নয় হচ্ছে ক্যালোরিমিটার, বাদবাকি এগুলো সব, এটা হচ্ছে তাপ মাপক যন্ত্র। এটা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপ পরিমাপ করি, এটা হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক যন্ত্র। জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? এটা আজকের ক্লাসে তোমাদের একটি হোমওয়ার্ক দিলাম, তোমরা প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কি হবে। তো এখানে আজকের সেশন এন্ড করছি। তো এনএম জিএনএম পরীক্ষা কিন্তু ছেলেরাও দিতে পারে, শুধু মেয়েরা নয়, ছেলেরাও দিতে পারে। বর্তমান মেল নার্স এর চাহিদা বাড়ছে, সরকারিভাবেই চাকরি হয় এখানে। সিস্টেম মানে পুরোটাই একই রকম। এটা কম্পিটিটিভ ফিল্ডে যেমন পুলিশের চাকরি, রেলের চাকরি, পিএসসি এইভাবে হচ্ছে। তো এনএম জিএনএম এর মাধ্যমে এটা যেটা WBJ যে ইঞ্জিনিয়ারিং জয়েন হতো, এরকমই মানে জয়েন্ট মেডিকেল যেমন পরীক্ষা হয়, জয়েন্ট এক্সাম বলি আমরা, তো সেরকমই কম্পিটিটিভ এক্সামের মতো এক্সাম হবে, দিয়ে র্যাঙ্ক হবে। সরকারি কলেজে চান্স পেলে তোমার মানে খুবই কম টাকাতে হয়ে যাবে। আর অনেকে বেসরকারিভাবেও পড়ছে, তো তারপরে কি কোর্স কমপ্লিটের পরে সরকারি তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি হয়ে যাবে। ঠিক আছে, অনেকে কিন্তু পাচ্ছে। তো দুর্দান্ত একটা চাকরি এক্ষেত্রেও। এবং আমাদের বিভিন্ন প্রস্তুতি ক্লাসগুলো ফলো করতে পারো। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস হয়, এবং এই অ্যাপে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ। যদি মনে হয় যে নিতে হবে তাহলে অ্যাপ ডাউনলোড করো, দিয়ে সেখানে পেড কোর্স অপশানে গেলে তোমরা পেয়ে যাবে। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।